আজ আমরা ক্লাস 9-এর সপ্তম অধ্যায়ের ভারতের সম্পদের এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি। হুম, প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে সম্পদ সম্পর্কে ধারণা, কোন বিষয়গুলোকে আমরা সম্পদ বলবো। হ্যাঁ, সম্পদ বলতে আমরা এক কথায় বলতে পারি, সম্পদ হচ্ছে কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থের যে কার্যকারিতা, সেখান থেকে যা আমরা কাজ পাই, তার যে উপযোগিতা, ব্যবহারযোগ্যতা, গ্রহণযোগ্যতা আছে, থাকে যেসব বস্তুর, সেই সমস্ত বস্তুকেই আমরা সম্পদ বলতে পারি। এখানে সম্পদ শাস্ত্রের জনক বলা হয় জিমারম্যানকে। হ্যাঁ, অধ্যাপক জিমারম্যানকে সম্পদ শাস্ত্রের জনক বলা হয়, এবং তার লেখা বিখ্যাত বইটি হলো দি ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই সম্পদশাস্ত্রের জনক হলেন জিমারম্যান, জিমারম্যান, এই নামটি আমরা মনে রাখবো, এবং তার লেখা বইটির নামও আমরা মনে রাখবো, দি ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এবং সম্পদের সংজ্ঞা জানতে চাইলে আমরা বলবো, সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কাজ করার যে ক্ষমতা বা তার যে কার্যকরী গুণ থাকে, যার জন্য তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, ব্যবহারযোগ্য হয়ে থাকে, এবং তার উপযোগিতা থাকে, এবং মানুষের চাহিদা মেটানোর ক্ষমতাও থাকে, সেই সমস্ত বস্তুকেই আমরা সম্পদ বলবো। মনে করো আমি অনেকগুলো ক্লাস 9-এর ভূগোলের আমি 2-3টে বই নিয়ে নিলাম, কিন্তু আমি তার মধ্যে একটা বইই ফলো করি আর বাকি বইগুলো পড়ি না। যেহেতু আমি বাকি বইগুলো আমার কোনো কাজে লাগছে না বা আমি কাজে লাগাচ্ছি না, তাহলে বাকি বইগুলো কিন্তু আমার কাছে সম্পদ নয়। আমি যে বইটি থেকে তথ্য সংগ্রহ করছি বা বইটি পড়ছি আমার নিজের জ্ঞানের জন্য বা জানার জন্য, সেই বইটি হচ্ছে আমার কাছে সম্পদ। আমি যেগুলো ব্যবহার করছি না, সেগুলো আমার কাছে সম্পদ হিসেবে গণ্য হবে না। এরকম, যেমন এখানে উদাহরণে দেখো, বলছে কয়লা, লৌহ, খনিজ তেল এগুলো যখন পৃথিবীর বুকে দীর্ঘকাল ধরেই সঞ্চিত আছে, কিন্তু যখন মানুষ এগুলোর ব্যবহার জানতো না বা মানুষ এগুলো ব্যবহার করতে পারতো না, তখন এগুলো সম্পদ হিসেবে গণ্য হতো না। কিন্তু যেদিন থেকে আমরা এই সম্পদগুলোকে এই বিভিন্ন কাজে ব্যবহার করতে শিখেছি, তার উপযোগিতা বা কার্যকারিতা সম্পর্কে জেনেছি, আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তখন থেকে এগুলো আমাদের কাছে সম্পদ হিসেবে গণ্য। কোনো জমি আছে, সেই জমি যদি আমরা চাষবাস করে ফসল ফলাই, তাহলে সেই জমিটি আমাদের কাছে সম্পদ। কিন্তু সেই জমি যদি আমরা চাষবাস না করে পতিত জমি হিসেবে ফেলে রাখি, তখন ওই জমিকে আর সম্পদ হিসেবে গণ্য করা যাবে না। আচ্ছা, সম্পদ নিয়ে যে প্রথম ভাবনা বা প্রথম যে চিন্তা ভাবনা এসেছিল, সেটা হচ্ছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে একটি পরিবেশ বিষয়ক সম্মেলন হয়েছিল, যে সম্মেলনের নাম হচ্ছে বসুন্ধরা সম্মেলন। সেই সম্মেলনেই সম্পদ নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়, এবং সেখানে বলা হয়, পরিবেশের যা কিছু বস্তু যার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে, তাকেই সম্পদ বলা হবে। যেহেতু এটি পরিবেশ বিষয়ক সম্মেলন, এবং সেখানে সম্পদ নিয়ে চিন্তা ভাবনা করে সম্পদের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়, সেখানে কিন্তু পরিবেশের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আমি আমার নিজের কাজের জন্য বা নিজের কথা ভেবে আমি যে কোনো বস্তুকে ব্যবহার করলে সেটা সম্পদ হয়ে যাবে, তা নয়। তা যদি পরিবেশের ক্ষতি করে, তাহলে কিন্তু সেই বস্তুকে সম্পদ হিসেবে গণ্য করা যাবে না। আমরা যা কিছুই করি না কেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশের কথা মাথায় রেখে আমাদেরকে সেই কাজ করতে হবে। যদি কোনো আমাদের করা কোনো কাজ বা আমাদের ব্যবহার করা কোনো বস্তু বা আমাদের নতুন আবিষ্কার করা কোনো কিছু, যদি সেটা পরিবেশের ক্ষতি করে, জীবমণ্ডলের ভারসাম্য নষ্ট করে, তাহলে তা সম্পদ হিসেবে গণ্য হবে না। সম্পদের বৈশিষ্ট্য আমরা কিছু মনে রাখবো। যেমন বলেছিলাম যে সম্পদের কোনো বস্তুকে যে উপ কোনো বস্তুর উপযোগিতা থাকতে হবে, অর্থাৎ মানুষের সেটা যেন কোনো কাজে লাগে, চাহিদা মেটানোর ক্ষমতা থাকতে হবে, তার কার্যকারিতা থাকতে হবে, সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তবে সবকিছু সবার কাছে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, গ্রহণযোগ্য নাও হতে পারে, তাহলে যার কাছে যেটি গ্রহণযোগ্য তার কাছে সেটি সম্পদ হিসেবে গণ্য হবে। যেমন মনে করো, আমি ভূগোল নিয়ে পড়ছি, তাহলে আমার কাছে ভূগোল একটা ইম্পর্টেন্স থাকবে, গুরুত্ব থাকবে। যে বাংলা নিয়ে পড়ছে, তার কাছে বাংলার গুরুত্ব থাকবে, বাংলার বইগুলো সে সব খুব গুছিয়ে রাখবে, যেখানে যত বাংলার নতুন নতুন বই পাবে, নতুন অথারের বই, তার কাছে সেগুলো সম্পদ। হ্যাঁ, সে ভূগোল বইকে অত গুরুত্ব দেবে না, কারণ তার ভূগোল বইটা কোনো কাজে লাগবে না। কিন্তু যে ভূগোল পড়ছে, ভূগোলের বইগুলো তার কাছে সম্পদ। এইভাবে কি হয় না, ব্যক্তি বিশেষে বা স্থান বিশেষে গ্রহণযোগ্যতা বা গ্রহণ করার ক্ষমতা বা গ্রহণযোগ্য বস্তু বা সম্পদগুলোরও তারতম্য দেখা যায়।
সেই সমস্ত বস্তুকেই আমরা সম্পদ বলবো, যা যার চাহিদা থাকবে বা চাহিদা পূরণ, মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতা থাকবে, সুগমতা থাকবে, মানে সম্পদ সহজে আহরণ করা যাবে। সম্পদ, এমন কোথাও সম্পদ সঞ্চিত আছে যে সম্পদগুলো আমি জানি ওগুলো আমাদের কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান, কিন্তু সেই সম্পদগুলো আমরা সংগ্রহ করতে পারছি না। যেমন আন্টার্কটিকায় যে সম্পদ সঞ্চিত আছে, হ্যাঁ, অনেক খনিজ পদার্থ সঞ্চিত আছে, কিন্তু সেগুলো যেহেতু আমরা উদ্ধার করতে পারছি না, তাই সেগুলো আমাদের কাছে এই মুহূর্তে সম্পদ হিসেবে গণ্য হবে না। তাই সুগমতা, মানে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোর কাছে পৌঁছে আমরা যেন সেগুলো উদ্ধার করে আমাদের নিজেদের প্রাত্যহিক প্রয়োজনে কাজে লাগাতে পারি। তাই সুগমতা সম্পদের একটা বিশেষ বৈশিষ্ট্য। গতিশীলতা, জ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কি হয় না, সম্পদে মানে যে যে বস্তুটা আজ সম্পদ নয়, কিন্তু আমি তা প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে সেই সম্পদ, সেই বস্তুকে ভবিষ্যতে সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি। তাই সম্পদের ধারণা হচ্ছে গতিশীল। সম্পদের সংকোচন ও প্রসারণ, সময় এবং স্থান ভেদে কি হয় না, সম্পদের পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। তাহলে কি কি বললাম? সম্পদের উপযোগিতা থাকবে, কার্যকারিতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, ব্যবহারযোগ্যতা থাকবে, চাহিদা, সুগমতা, গতিশীলতা, এবং সম্পদ হচ্ছে সংকোচন এবং প্রসারণ। আজ যেটা অনেক বেশি পরিমাণে আছে, কাল ব্যবহার করতে করতে তার পরিমাণ হ্রাস পাবে, বা আজ যেটা কম পরিমাণে আছে, আমরা নতুন নতুন সম্পদ আবিষ্কার করতে করতে সেই সম্পদের পরিমাণ বাড়াতে পারি। তাই সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। দ্বিতীয় হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান। সম্পদ সৃষ্টির হচ্ছে তিনটি উপাদান। কি কি? না, প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। আমরা যা কিছু সম্পদ আবিষ্কার করি, উদ্ধার করি, তার বেশিরভাগই হচ্ছে প্রকৃতি থেকে নিয়ে। প্রকৃতি হচ্ছে মানে প্রধান আধার, যেখানে সম্পদগুলো সঞ্চিত আছে। সেই প্রকৃতি থেকে আমরা সম্পদ নিতে পারি। এবং কে নিচ্ছে? মানুষ নিচ্ছে। মানুষ কিভাবে সম্পদগুলোকে সংগ্রহ করছে? তার নিজের সংস্কৃতি, নিজের দক্ষতা, নিজের জ্ঞান, প্রযুক্তি, নতুন নতুন আবিষ্কারের সাহায্যে এই প্রকৃতি থেকে সম্পদগুলোকে মানুষই আবিষ্কার করছে। তাই সম্পদ সৃষ্টির প্রধান তিনটি উপাদান কি কি? ১ নম্বর প্রকৃতি, ২ মানুষ এবং সংস্কৃতি। তাহলে প্রকৃতিকে আমরা কি বলি? প্রকৃতি হলো সম্পদের প্রাথমিক ভান্ডার। বহুকাল ধরে পৃথিবীর বুকে কি আছে না, বিভিন্ন জৈব এবং অজৈব। জৈব মানে যে সমস্ত পদার্থগুলো বা বিষয় মানে জীবজগৎ থেকে আমরা পেয়ে থাকি, সেগুলো আমরা জৈব পদার্থ বা জৈব সম্পদ বলছি। আর যেগুলো জীবজগতের বাইরে অন্য কোনো জড় মাধ্যম থেকে পাচ্ছি, সেগুলোকে আমরা অজৈব পদার্থ বলছি। এগুলোর মধ্যে কিছু কি না, কিছু সম্পদ আছে গচ্ছিত সম্পদ, আর কিছু হচ্ছে পুনর্ভব বা প্রবহমান সম্পদ। তাহলে গচ্ছিত সম্পদ আমরা কোনগুলোকে বলবো? যে সম্পদগুলো ব্যবহার করলে ফুরিয়ে যায়, হ্যাঁ, ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, এবং যে সম্পদগুলো আমরা নতুন করে নিজে থেকে আবিষ্কার করতে পারবো না, সেগুলোকেই আমরা গচ্ছিত সম্পদ বলে থাকি। যেমন কি কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ। এগুলো ব্যবহার করতে করতে একদিন শেষ হয়ে যাবে, এবং এগুলো পৃথিবীর বুকে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। এগুলো আমরা নিজে থেকে নতুন করে সৃষ্টি করতে পারবো না। তাই এগুলো হলো গচ্ছিত সম্পদ। কি কি? কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। এবং কিছু সম্পদ আছে কি পুনর্ভব বা প্রবহমান সম্পদ। তাহলে পুনর্ভব মানে কি? যেগুলো আমরা নতুন করে সৃষ্টি করতে পারবো। প্রবহমান মানে যেগুলো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এইগুলো প্রবহমান সম্পদ, হ্যাঁ, যেগুলো ক্রমাগত ব্যবহার করলে শেষ হবে, কিন্তু আমরা সেগুলো নতুন করে আবার তৈরি করে সেই অভাবটা পূরণ করতে পারবো। তাই এগুলোকে প্রবহমান সম্পদ বলছে। যেমন তোমার বাড়ির পুকুরে মাছ, মাছ তুমি প্রয়োজনে ধরছো, খাচ্ছো, বিক্রি করছো, ঠিক আছে, কিন্তু আমরা আবার কি করি, নতুন চারা মাছ, চারা পোনা হচ্ছে ছাড়ি, যাতে সেই মাছগুলো বড় হলে আবার সেগুলো আমরা ধরি। এইভাবে কি হয় না, এই তার অভাবটা আমরা মিটিয়ে ফেলি। গাছ, গাছকে প্রবহমান সম্পদ বলা হচ্ছে। গাছ তাহলে কি না, গাছ বড় হলো, সেই গাছকে কাটা হলো জ্বালানির জন্য বা কোনো আসবাবপত্র বা কোনো শিল্পের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। আবার কি হয়, ওর পরিবর্তে আমরা নতুন চারা গাছ রোপণ করি, নতুন গাছ লাগাই। তাই অরণ্য বা অরণ্য সম্পদ হচ্ছে প্রবহমান সম্পদ। প্রকৃতির এই পদার্থগুলো, মানে প্রকৃতির বুকে যে সমস্ত পদার্থ সঞ্চিত আছে, সেগুলোকেই কি করেছে, মানুষ তার নিজের জ্ঞান, বুদ্ধি এবং প্রযুক্তির মাধ্যমে সরাসরি গ্রহণ করে, বা কিছু সম্পদকে রূপান্তরিত বা পরিবর্তন করে ব্যবহার করে। তাই এখানে মনে রাখবো আমরা, প্রকৃতি হচ্ছে সম্পদের প্রাথমিক ভান্ডার।
দ্বিতীয় হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান হচ্ছে মানুষ। মানুষ কি হলো সম্পদ সৃষ্টির মূল উপাদান। মানুষ যদি না থাকতো তাহলে এই সম্পদগুলো উদ্ধার করতো কারা, ব্যবহার করতো কারা, বা এগুলোকে সম্পদ হিসেবে তুলে ধরার মতো কেউ থাকতো না। তাই মানুষ হচ্ছে সম্পদ সৃষ্টির মূল উপাদান। মানুষের ভূমিকা এক্ষেত্রে কি তিন প্রকার। মানুষই নিজে সম্পদ সৃষ্টি করে, মানুষই সম্পদ ভোগ করে বা ব্যবহার করে, আবার অবিবেচনাপ্রসূত বা অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলে মানুষই সেই সম্পদকে ধ্বংস করে ফেলে। তাই সম্পদ সৃষ্টিতে মানুষের হচ্ছে, কোথাও আমরা পড়ি দ্বৈত ভূমিকা, যেমন সম্পদ সৃষ্টিকারী বা সম্পদ ধ্বংসকারী হিসেবে, আবার কোথাও বলা থাকে যে সম্পদ সৃষ্টিকারী, ধ্বংসকারী এবং ব্যবহারকারী বা ভোগকারী হিসেবে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে কি না, মানুষের এই যে শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা, প্রযুক্তির উদ্ভাবন, সভ্যতার বিকাশ প্রভৃতিকে বোঝায়। সংস্কৃতি হচ্ছে মানুষের মধ্যেকার গুণ। সেই সংস্কৃতিকে কাজে লাগিয়েই মানুষ কি করে, নিত্য নতুন সম্পদ সৃষ্টি করে। পৃথিবীর বুকে এমন কিছু সম্পদ আছে যেগুলো মানুষের কোনো কাজেও লাগছে না, আবার মানুষের কোনো ক্ষতিও করছে না। এই ধরনের সম্পদগুলোকে আমরা কি বলি, প্রকৃতির নিরপেক্ষ উপাদান, যা মানুষের কোনো কাজেও লাগে না, মানুষের কোনো ক্ষতিও করে না। আজ যেটা নিরপেক্ষ উপাদান বলে আমরা চিহ্নিত করছি, ভবিষ্যতে কিন্তু সেটাই সম্পদ হিসেবে গণ্য হতে পারে, যদি মানুষ তার নিজের জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেগুলো ব্যবহারের উপযুক্ত করে তোলে। হুম। আচ্ছা, জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। এটা মনে রাখবো, জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। ইনি মিশেল নামে একজন জনৈক ব্যক্তি এই কথাটি বলেছিলেন। মিশেল। জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। আচ্ছা, আমরা পড়েছি সম্পদের বৈশিষ্ট্যে সম্পদের কার্যকারিতা কি গতিশীল। হ্যাঁ। আর কোনো বস্তু বা পদার্থের কার্যকারিতাই হচ্ছে সম্পদ। গতিশীল কাজের মাধ্যমে মানুষের চাহিদা মেটায় এবং অভাব মোচন করে। মানুষ তার নিজের জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, সামর্থ্য এবং গবেষণার মাধ্যমে কি হয়েছে না, সম্পদের কার্যকারিতা বাড়িয়ে তোলে। মানুষের যোগ্যতা এবং গুণাবলী সম্পদের কার্যকারিতার সূচক। মানুষ তার নিজের দক্ষতাকে যত বাড়াবে, নিজের যোগ্যতা, নিজের মানে জ্ঞান যত বাড়াবে, তত কি হবে, একটি সম্পদকে বহুমুখী ব্যবহার করবে এবং তার কার্যকারিতাকে দিনে দিনে বাড়িয়ে তুলবে। তাই বলা হয়েছে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। এখানে মনে রাখবো কি এখানে চাহিদা, প্রযুক্তি, সময় এবং স্থান, এইগুলি হলো সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রক। তাহলে এই যে সম্পদের কার্যকারিতাই, মানে কোনো বস্তুর কার্যকারিতাই মানে মানুষের সামনে সেই বস্তুকে সম্পদ হিসেবে গণ্য করে তোলে। এবং এই কার্যকারিতা হচ্ছে গতিশীল, এবং এই গতিশীল কারা করে তোলে না, কোনো সম্পদের কার্যকারিতা বা সম্পদকে গতিশীল করে তোলে মানুষের যোগ্যতা, মানুষের গুণাবলী, মানুষের দক্ষতা। হুম। এগুলো চাহিদা, প্রযুক্তি, সময় এবং স্থান, এগুলো সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রক। কোনো সম্পদ কতটা কার্যকারী হবে বা কতটা গতিশীল হবে সেটা মানুষের চাহিদার উপর নির্ভর করবে, এবং মানুষ তার প্রযুক্তিবিদ্যার সাহায্যে সেই সম্পদের কার্যকারিতাকে বাড়িয়ে তুলবে এবং সেই সম্পদের স্থায়িত্বকেও বাড়িয়ে তুলবে। হুম। এগুলো। আচ্ছা, এরপর আমরা জানবো সম্পদের শ্রেণীবিভাগ। এখানে আমরা প্রধান প্রধান কয়েকটি শ্রেণীবিভাগই পড়বো, যে উপাদান অনুসারে। তাহলে আমরা সম্পদ সৃষ্টির তিনটি উপাদান পড়েছিলাম, প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। তাহলে সেই উপাদান হিসেবে সম্পদকে প্রথমে ভাগ করা হয়েছে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ হিসেবে। প্রাকৃতিক সম্পদ কোনগুলো, যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেমন কি সৌরশক্তি মানে সূর্য কিরণ, বাতাস, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের সংজ্ঞাতে আমরা বলবো, যে সমস্ত সম্পদ আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করে থাকি সেগুলো হলো প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ, যেগুলো মানুষের শিক্ষা, জ্ঞান, কর্মদক্ষতা, নৈপুণ্যতা, এগুলো হচ্ছে মানবিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ, মানুষের বিজ্ঞান চেতনা, কারিগরি জ্ঞান, এগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। মানে মানুষের জ্ঞান, মানুষের মানে ভেতরকার যে জ্ঞান, মানুষ তার চিন্তা ভাবনার সাথে নিত্য নতুন সম্পদ আবিষ্কার করছে, তার বিজ্ঞান চেতনার যত উন্নতি হচ্ছে, তত নতুন নতুন সম্পদের আবিষ্কার, ব্যবহার, তার গ্রহণযোগ্যতা, প্রয়োগযোগ্যতা ক্রমশ বেড়ে উঠছে। স্থায়িত্ব অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমেই জেনেছি কিছু সম্পদ আমরা ব্যবহার করলে শেষ হয়ে যাবে ক্রমশ, যেগুলো আমরা নতুন করে সৃষ্টি করতে পারবো না, সেগুলোকে আমরা বলি গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব। যেহেতু আমরা নতুন করে আর
সেই সম্পদগুলো সৃষ্টি করতে পারবো না, তাই তাকে বলা হয়েছে অপুনর্ভব সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো। আর পুনর্ভব সম্পদ, যে সম্পদগুলো শেষ হয়ে গেলেও, ব্যবহারের জন্য ক্রমশ শেষ হয়ে গেলেও, যেগুলো আমরা নতুন করে আবার তৈরি করতে পারবো বা সৃষ্টি করতে পারবো। যেমন সৌরশক্তি, হ্যাঁ, প্রতিদিন আমরা সৌরশক্তি বা সূর্যের কিরণকে কাজে লাগিয়ে নতুন মানে সৌরশক্তিকে আমরা মানে তৈরি করতে পারবো। হ্যাঁ, বায়ু শক্তি, সমুদ্রের জল, হ্যাঁ, জোয়ার ভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলো আমরা নতুন নতুন প্রতিদিনই তৈরি করতে পারবো এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলোকে কাজে লাগিয়ে। তাই এগুলো হচ্ছে পুনর্ভব বা অফুরন্ত সম্পদ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জৈব বৈশিষ্ট্য অনুসারে। জৈব বৈশিষ্ট্য অনুসারে কিছু সম্পদ আমরা জীবজগৎ থেকে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে জৈব সম্পদ, এবং অন্য কোনো উৎস থেকে যেগুলো পেয়ে থাকি জীবজগৎ ছাড়া, সেগুলো হচ্ছে অজৈব সম্পদ। জৈব সম্পদ যেমন মাছ, বনভূমি, গৃহপালিত পশু, দুধ, দই, এগুলো। আর অজৈব সম্পদ হচ্ছে জলবিদ্যুৎ, আকরিক লৌহ, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো এগুলো হচ্ছে অজৈব সম্পদ। আচ্ছা, বন্টন অনুসারে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন সমৃদ্ধ বিকশিত সম্পদ, যেগুলো যেমন নরওয়ে এর জলবিদ্যুৎ, জাপানের মানব সম্পদ, সম্ভাব্য মানে ভবিষ্যতে এখান থেকে আমরা সম্পদ পেতে পারি, যেমন আফ্রিকার জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, ভারতের শিক্ষিত মানুষ। সর্বত্র লভ্য সম্পদ, যে সম্পদগুলো আমরা সব জায়গায় পাবো, যেমন সূর্যকিরণ, বাতাস, এইগুলো। সহজলভ্য, খুব সহজেই পেয়ে থাকবো, বাতাস, জল, মাটি। দুষ্প্রাপ্য সম্পদ, যে সম্পদ, একে অদ্বিতীয় সম্পদও বলা হয়, যে সম্পদ পৃথিবীর একটি মাত্র স্থানে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, যে সেটি হলো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। একে অদ্বিতীয় সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। আচ্ছা, সম্পদের মালিকানার ভিত্তিতে সম্পদকে কিছু ভাগে ভাগ করা হয়। ব্যক্তিগত সম্পদ, যেমন আমাদের নিজেদের ঘর, বাড়ি, জমি, গাড়ি, এগুলো। আর সামাজিক সম্পদ, যেগুলো সমাজের সকল স্তরের মানুষ ব্যবহার করতে পারে, যেমন বিদ্যালয়, পাঠাগার, ক্লাব, হাসপাতাল, এগুলো। জাতীয় সম্পদ হচ্ছে আমাদের দেশের যে সম্পদ, যেমন খনিজ দ্রব্য, রেলপথ, সড়কপথ, নদীর জল। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ হচ্ছে আমাদের পৃথিবীর সমস্ত দেশের মানুষের কাছে যেগুলো সম্পদ, যেমন ওজোন স্তর, মহাসমুদ্র, কুমেরু মহাদেশ, এগুলো। তাহলে সম্পদের শ্রেণী বিভাগের এই প্রধান প্রধান ভাগগুলো আমরা মনে রাখবো: সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে, স্থায়িত্ব অনুসারে, জৈব বৈশিষ্ট্য অনুসারে, মালিকানা অনুসারে, এবং এখানে এই দুষ্প্রাপ্য সম্পদ বা অদ্বিতীয় সম্পদের উদাহরণটা আমরা মনে রাখবো। এরপর দেখো, সম্পদ মানে যে শ্রেণীবিভাগ করা হয়েছিল, সেগুলোই সংজ্ঞা হিসেবে বলা আছে। যেমন সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ, বলেছিলাম উপাদান অনুসারে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ। তাহলে যে সমস্ত সম্পদ আমরা প্রকৃতিতে আপনা আপনি সৃষ্ট এবং প্রকৃতি থেকেই আমরা আপনা আপনি পেয়ে থাকি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন সূর্যকিরণ, বাতাস, জল, খনিজ দ্রব্য, এগুলো। আচ্ছা, মানবিক সম্পদ, যেগুলো ব্যক্তি, মানুষ ও গোষ্ঠীবদ্ধ মানুষ যে সম্পদগুলো সৃষ্টি করে, ভোগ করে বা ব্যবহার করে, সেগুলো হচ্ছে মানবিক সম্পদ, যেমন জনসংখ্যা, মানুষের শিক্ষা, নৈপুণ্য, কর্মদক্ষতা, ইত্যাদি। সাংস্কৃতিক সম্পদ কোনগুলো? যেমন মানুষের জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যতা, বুদ্ধি, যেগুলোর দ্বারা সম্পদ বিকাশ লাভ করে বা সম্পদের বিস্তার হয়, সেগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। আচ্ছা, স্থায়িত্ব অনুসারে পড়েছিলাম যে গচ্ছিত সম্পদ এবং এবং প্রবহমান সম্পদ, যেটাই গচ্ছিত সম্পদ সেটাই সঞ্চিত সম্পদ, সেটাই ক্ষয়িষ্ণু সম্পদ, এবং সেটি হচ্ছে অপুনর্ভব সম্পদ। তাহলে অপুনর্ভব বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু, এই শব্দগুলো থেকে, অর্থ থেকেই আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো। তাহলে ক্ষয়িষ্ণু মানে যে সম্পদ ব্যবহার করলে শেষ হয়ে যায় বা ক্ষয়ে যায়। গচ্ছিত, যে সম্পদগুলো গুছিয়ে রাখার প্রয়োজন আছে। অপুনর্ভব মানে যে সম্পদ আমরা নিজেরা নিজে থেকে তৈরি করতে পারবো না নতুন করে। তাহলে যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হয় এবং তা সঞ্চিত বা গচ্ছিত সম্পদ, এই সম্পদ একসময় শেষ হয়ে যাবে বলেই এটি ক্ষয়িষ্ণু সম্পদ নামে পরিচিত। এই সম্পদকে সৃষ্টি করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেই এটি অপুনর্ভব সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, লোহা, বক্সাইট, ইত্যাদি।
আবার এগুলোর মধ্যে কিছু সম্পদ আছে যেগুলোকে আমরা একটু পুনরায় ব্যবহার করে কিছুদিন তার অস্তিত্বটাকে আরো বাড়িয়ে দিতে পারি। যেমন মনে করো পুরানো লোহা, হ্যাঁ, পুরানো লোহা আমরা বিক্রি করে দিই না ফেরিওয়ালাদের কাছে, তাহলে এই পুরানো লোহাগুলো গলিয়ে কি হয়, আবার নতুন করে লোহার কোনো জিনিসপত্র তৈরি হয়। পুরানো কাগজের মণ্ড তৈরি করে আবার সেখান থেকে নতুন কাগজ তৈরি হয়, তাই এগুলোকে আবর্তনশীল সম্পদ বলা হয়। আচ্ছা, ২ নম্বর হচ্ছে প্রবহমান সম্পদ বা পূরণশীল সম্পদ বা পুনর্ভব বা অফুরন্ত বা অবাধ সম্পদ। যে সকল সম্পদ অসীম, যার কোনো শেষ নেই, ব্যবহারে ফুরিয়ে যায় না, তা হলো অফুরন্ত সম্পদ। বা যা ফুরিয়ে গেলেও আমরা নতুন করে যে সমস্ত সম্পদ সৃষ্টি করতে পারি, সেগুলোই হচ্ছে অবাধ বা প্রবহমান সম্পদ। এই সকল সম্পদের কয়েকটি ব্যবহার সাময়িকভাবে ফুরিয়ে গেলেও আপনা আপনিভাবে পূরণ হয় বলে এটি পূরণশীল সম্পদ। আপনা আপনি মানে মানুষ এই অভাবটাকে পূরণ করতে পারে বা নতুন করে তৈরি করতে পারে। যেমন সূর্যকিরণ, বায়ুশক্তি, তৃণভূমি এই প্রকার সম্পদ। সৌরশক্তিকে প্রতিদিনের সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা এই সোলার প্ল্যানেটের সাহায্যে হচ্ছে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করছি। বায়ু কলের সাহায্যে বায়ু শক্তি উৎপাদন করছি। হুম, এগুলো তৃণভূমি শেষ হয়ে গেলে আমরা গবাদি পশু চালানোর ফলে তৃণভূমি শেষ হয়ে গেলে আমরা নতুন করে তৃণের মানে মানে তৃণ লাগাতে পারছি, হ্যাঁ? ঘাসের বীজ ছড়িয়ে। তাই জন্য এগুলোকে প্রবহমান বা পূরণশীল সম্পদ বলছে। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে জৈব বৈশিষ্ট্য মানে জৈব সম্পদ। তাহলে উদ্ভিদ এবং প্রাণী জগৎ মানে জীবজগৎ থেকে যে সম্পদগুলো পেয়ে থাকি সেগুলোই হচ্ছে জৈব সম্পদ। উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত সম্পদ হলো জৈব সম্পদ। যেমন মাছ, গৃহপালিত পশু, পশম, বনভূমি, হুম, এগুলো দুধ, দই, ঘি, মাখন এগুলো যেগুলো জীবজগৎ থেকে পেয়ে থাকি সেগুলো জৈব সম্পদ। আচ্ছা, অজৈব সম্পদ প্রকৃতিতে প্রাপ্ত অজীবজাত বা জড় সম্পদ হলো অজৈব সম্পদ, যেমন জল, বাতাস, খনিজ দ্রব্য, সৌরশক্তি এগুলো। তাহলে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে বা তার জৈব বৈশিষ্ট্য অনুসারে, স্থায়িত্ব অনুসারে এই শ্রেণী বিভাগগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা পড়ব। এবং এখানে ওই যে পূরণশীল সম্পদ বা প্রবহমান সম্পদ এবং মানে পুনর্ভব এবং অপুনর্ভব, যার বিভিন্ন নাম আছে, যেটি পুনর্ভব সেটি হচ্ছে প্রবহমান, প্রবহমান বা অবাধ সম্পদ বা অফুরন্ত সম্পদ, যেটা অপুনর্ভব সেটি গচ্ছিত, সঞ্চিত বা ক্ষয়িষ্ণু সম্পদ। তাহলে এখানে এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা মনে রাখবো। তাহলে যে সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না, ফুরিয়ে ফুরিয়ে যায় না কথাটা ঠিক নয়, মানে ফুরিয়ে গেলেও আবার আমরা সেটাকে নতুন করে তৈরি করতে পারি, সেটাই হচ্ছে পুনর্ভব সম্পদ। আর যে সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারে ফুরিয়ে যায়, একসময় নিঃশেষ হয়ে যায়, সেটি হচ্ছে অপুনর্ভব সম্পদ। আচ্ছা, এই যে পুনর্ভব যে সম্পদ সেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার কম, এখনো অতটা ব্যবহার সব জায়গায় হয়নি। কারণ আমরা জানি সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্ল্যানেটের সাহায্যে আমরা ঘরে আলো মানে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। কিন্তু এখনো কি আমাদের বাড়িতে বাড়িতে আমরা সোলার প্ল্যানেট ব্যবহার করছি? আমরা করতে পারছি না। কারণ এর প্রাথমিক বা পৌনঃপুনিক ব্যয়টা খুব বেশি, বা সর্বত্র এই জায়গার ব্যবহার এখনো প্রচলিত হয়নি। অপুনর্ভব সম্পদগুলো শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে বেশি ব্যবহৃত হয়। এই সম্পদ আহরণ ব্যয়বহুল। পুনর্ভব যে সম্পদ, এই সম্পদগুলো নতুনভাবে তৈরি করা যে প্রাথমিকভাবে গড়ে তোলার যে খরচটা, সেই খরচটা খুব বেশি হয়। আচ্ছা, অপুনর্ভব সম্পদ আহরণের খরচ কম। আচ্ছা, অফুরন্ত বলে সংরক্ষণে ততটা প্রয়োজন হয় না। এগুলো গচ্ছিত বা নির্দিষ্ট বলে সংরক্ষণ অত্যন্ত জরুরি। যে প্রভাব, এই সম্পদ আহরণে পরিবেশ দূষণের সম্ভাবনা কম। যেগুলো পুনর্ভব সম্পদ, সৌরশক্তি, বায়ুশক্তি, জল, এগুলো এগুলো থেকে পরিবেশ দূষণের সম্ভাবনাটা মানে পরিবেশ দূষণ তুলনামূলক কম হয় অনেক। আর অপুনর্ভব সম্পদে ব্যবহারে পরিবেশ দূষণের মাত্রাটা অনেকটা বেশি হয়। আচ্ছা, অবরুদ্ধ প্রবহমান সম্পদ। তাহলে প্রবহমান সম্পদ কোনো সময় ফুরিয়ে যাবে না, আমরা নতুন করে তৈরি করতে পারবো। কিন্তু কিছু সম্পদ এই প্রবহমান সম্পদে অবরুদ্ধ বা গচ্ছিত হয়ে পড়বে তখনই, যদি আমরা এই সম্পদগুলোকে অবৈজ্ঞানিকভাবে, অপরিকল্পিতভাবে, অসচেতনভাবে ব্যবহার করে থাকি। যেমন আমরা জানি বনভূমি বা অরণ্য প্রবহমান সম্পদ, কিন্তু আমরা যদি অরণ্যের গাছ শুধু কেটেই ফেলতে থাকি, কেটে ফেলে জ্বালানির কাজে, আসবাবপত্র বা শিল্পক্ষেত্রে যে কোনো কাজে ব্যবহার করলাম, কিন্তু নতুন কোনো গাছ লাগালাম না, তাহলে ওই প্রবহমান অরণ্য সম্পদই একসময় অবরুদ্ধ প্রবহমান সম্পদে পরিণত হবে।
আচ্ছা, পরিবেশ বান্ধব সম্পদ কাকে বলেছে? না, যে সকল সম্পদ ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় না বা পরিবেশে কোনো কুপ্রভাব পড়ে না, সেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব সম্পদ। যেমন জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, যেগুলো আমরা এই পুনর্ভব সম্পদে পড়লাম, যে পুনর্ভব সম্পদ হচ্ছে পরিবেশ বান্ধব সম্পদ। আবর্তনীয় সম্পদ কি? না, কিছু অপুনর্ভব সম্পদ আছে যেগুলো আমরা নতুন করে তৈরি করতে পারবো না, কিন্তু যেমন ওই যে ছাঁট ছাঁট লোহা, পুরানো কাগজ, এগুলোকে কি হয়, নতুন করে মানে পুরানো লোহাগুলোকে, যেগুলো আমাদের কাজে লাগে না, ভাঙা অংশ বা কিছু, এগুলোকে গলিয়ে আমরা নতুন করে লোহার কোনো জিনিস তৈরি করতে পারি। ফলে এর ব্যবহার যোগ্যতা বা এর অস্তিত্বকে কিছুদিন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, কিছু সময় বাড়িয়ে দিতে পারি। তাই তখন ওই অপুনর্ভব সম্পদগুলো হচ্ছে আবর্তনীয় সম্পদে পরিণত হয়। তাই এই পার্থক্যটা আমরা মনে রাখবো, এবং এই অবরুদ্ধ প্রবহমান সম্পদ কাকে বলে, আবর্তনীয় সম্পদ কাকে বলে, পরিবেশ বান্ধব সম্পদ কাকে বলে, এগুলো ভালো করে পড়বো। আচ্ছা, সম্পদ সংরক্ষণ। তাহলে আমরা জানলাম কিছু সম্পদ আমরা ক্রমাগত ব্যবহার করলেও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যদি যেহেতু সেই সম্পদগুলো আমরা নতুন করে আবার তৈরি করার বা প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। আবার কিছু সম্পদ আছে যেগুলো আমরা কখনোই নিজে থেকে তৈরি করতে পারবো না। তাই সম্পদের হচ্ছে মানে সংরক্ষণ প্রয়োজন। তাহলে সম্পদের, এই যে প্রকৃতিতে বলা হয়েছে গচ্ছিত সম্পদের ভান্ডার সীমিত, এই যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, কিন্তু আগামী 50 থেকে 100 বছরের মধ্যে কয়লার পরিমাণ খুব মানে কমে আসছে, একসময় এটা নিঃশেষ হয়ে যাবে। তাই এই সম্পদগুলো সংরক্ষণ করা খুব জরুরি। এখানে বলা হয়েছে দেখো, যে গচ্ছিত সম্পদের ভান্ডার সীমিত, বেহিসাবি ব্যবহারের কারণে সম্পদের গুণগত মান যেমন নষ্ট হয়, তেমনি সম্পদ হচ্ছে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সম্পদের পরিমাণ এবং গুণমান যদি হ্রাস পায়, তাহলে তাকে আমরা সম্পদের হ্রাসই বলি। যদি গুণমানও কমে যায়, তাকেও আমরা সম্পদের হ্রাস বলবো বা ক্ষয় বলবো। আর সম্পদের পরিমাণও যদি কমে যায়, তাকে আমরা সম্পদের হ্রাস বলে থাকি। এর ফলে কি হয়, না সম্পদের সংকট দেখা দেবে। অতএব আমাদের কি করা প্রয়োজন, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাহিদা পূরণের কথা মাথায় রেখে আমাদের উপযুক্ত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার করা প্রয়োজন, এবং সেটিই হলো সম্পদ সংরক্ষণ। তাহলে দীর্ঘস্থায়ী উন্নয়ন, সম্পদগুলোকে দীর্ঘদিন ধরে আমাদের পৃথিবী বুকে টিকিয়ে রাখার জন্য, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ যাতে সেই সম্পদগুলো ব্যবহার করার সুযোগ পায়, তারা তাদের চাহিদা পূরণের মানে পূরণ করতে পারে সেই সমস্ত সম্পদ ব্যবহার করে। তাই জন্য আমাদের সম্পদের উপযুক্ত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার করার নামই হলো সম্পদ সংরক্ষণ। তাহলে এখানে বলছি সম্পদ সংরক্ষণ আমরা করব কেন, বা সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কেন? কারণ সর্বদা সম্পদের যোগানকে অব্যাহত রাখা, সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে গচ্ছিত রাখা ইত্যাদি কারণে সম্পদের সংরক্ষণ খুব জরুরি। এবং তাহলে এই সম্পদ সংরক্ষণের জন্য আমাদের কি কি উপায় বা পদ্ধতি অবলম্বন করতে হবে? প্রথমত দেখো, সম্পদের ব্যবহার এর বাহুল্য কমানো, মানে অতিরিক্ত হারে সম্পদ ব্যবহার না করা, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা। অগ্রাধিকারের ভিত্তিতে সম্পদে ব্যবহার করা, কোনো সম্পদ যে বিশেষ প্রয়োজন মেটায় তার জন্যই ব্যবহার। বলছে দেখো, যদি খনিজ তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করে কেবল যানবাহনেই ব্যবহার করা উচিত, তাহলে খনিজ তেলটাকে আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করলাম না, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্য কিছু ব্যবহার করলাম। হুম, সেখান থেকে আমি জলবিদ্যুতের সাহায্য নিলাম, হুম, বা সৌরবিদ্যুতের সাহায্য নিলাম, এবং খনিজ তেলটাকে আমরা শুধু যানবাহনের চলাচলের কাজেই ব্যবহার করলাম। তাহলে সেই খনিজ তেলটাকে আমরা কিছু বেশি দিন আমরা মানে প্রকৃতিতে মানে টিকিয়ে রাখতে পারবো, বা তার অস্তিত্ব বজায় রাখবে, ভবিষ্যৎ প্রজন্মের মানুষ সেগুলো ব্যবহার করতে পারবে। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ। হ্যাঁ, বিজ্ঞানসম্মত ভাবে সম্পদের ব্যবহার করে সম্পদের অপচয় অনেকটা কমানো যায়। আমরা মনে করো বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাচ্ছি বাইরে, বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের লাইট ফ্যান এগুলো বন্ধ করতে হবে। আমরা অনেক সময় অসতর্কভাবে লাইট ফ্যান বন্ধ না করেই বেরিয়ে চলে যাই, তাই যতক্ষণ আমরা থাকলাম না বাড়িতে, তখন কোনো কাজে লাগলো না, কিন্তু বিদ্যুতের অপচয় হলো। তাই আমাদের বিজ্ঞানসম্মতভাবে সতর্কভাবে সম্পদের ব্যবহার করতে হবে। বিকল্প দ্রব্যের ব্যবহার, যেমন বলছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, খনিজ তেলের উপর অতি নির্ভর না হয়ে অচিরাচরিত শক্তি, হ্যাঁ, যেগুলো যেমন জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ইত্যাদির উপর গুরুত্ব আরো প্রয়োজন। যেমন মনে করো
আহ বর্তমানে হচ্ছে তোমার এই যে আমরা গাছ কেটে মানে বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজে লাগে, দরজা জানালা। এখন বিভিন্ন ফাইবারের দরজা বেরিয়ে গেছে, স্টিলের দরজা বেরিয়ে গেছে। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অরণ্য সম্পদ যদিও প্রবহমান, তবুও কি আমি অরণ্যকে অনেক দিন মানে মানে পৃথিবীর বুকে তার অস্তিত্বটা বজায় থাকবে, বা তার পরিমাণটা বেশি থাকবে। হুম, এভাবে ব্যবহার করতে পারি। এবং এর জন্য কি দরকার, মানে প্রতিটি মানুষকে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এবং সম্পদের অপচয় রোধ করার জন্য সর্বোপরি কি হয় না, কিছু কঠোর আইন প্রণয়ন করতে হবে। যেমন মনে করো, চন্দন কাঠ খুব মহামূল্যবান বলে অরণ্য থেকে বেশিরভাগ চন্দন কাঠ মানে চোরা চালানকারী তারা কি করে, গাছ কেটে বাইরে বিক্রি করে দেয়। তাহলে এই সব চারা গাছ যেগুলো যেগুলো মানে কাটার উপযুক্ত হয়নি, তবুও সেগুলো চোরাচালানকারী যারা, তারা টাকার লোভে সেগুলো, সেই চারা গাছগুলোকে কেটে বিক্রি করে দেয়। তাহলে এগুলোর ক্ষেত্রে যদি কঠোর আইন প্রণয়ন থাকে, যে একবার ধরা পড়লে তার কঠোর শাস্তির ব্যবস্থা থাকে, তাহলে কি হবে, সেই শাস্তির ভয়ে এই সম্পদের অপচয় অনেকখানি কমে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিছু মানে খনিজ সম্পদ পড়বো, যেমন আকরিক লোহা। হ্যাঁ। উম, আচ্ছা, আকরিক লোহাটা আজকে আমরা পড়ে নিই এখানে। আকরিক লোহাকে কি বলা হয় বলতো? লোহা হচ্ছে মানে যন্ত্র সভ্যতার মূল স্তম্ভ হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। আমরা আমাদের বাড়ির মানে আমরা যেখানে আছি সেখানে যদি আশেপাশে তাকিয়ে দেখি, বেশিরভাগ জিনিসই হচ্ছে লোহার তৈরি। হ্যাঁ, তাই লোহাকে কি বলা হয়, যন্ত্র সভ্যতার মূল স্তম্ভ। হুম, সকল মানে শিল্পের মূল স্তম্ভ হচ্ছে লোহা। তাই বর্তমানকে কি বলা হয়, লৌহ যুগও বলা হয়। লোহা পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য এবং ব্যবহারযোগ্য ধাতু, এবং এই লোহার ব্যবহার প্রাচীনকাল থেকে পৃথিবীতে হয়ে আসছে। তাই ভারত সহ বেশ কটি দেশ, যেমন ব্রাজিল, অস্ট্রেলিয়া ইত্যাদি, রপ্তানি বাণিজ্যে লোহা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আচ্ছা, লোহার হচ্ছে, এখানে দেখো প্রথমে কিছু খনিজের কিছু শ্রেণী বিভাগটা একটু পড়বো। প্রকৃতিতে খনিজ কাকে বলছে না, প্রকৃতিতে সৃষ্ট ভূত্বক গঠনকারী একটি অজৈব পদার্থ, যার নির্দিষ্ট আকার, রাসায়নিক সংযুক্তি এবং সুনির্দিষ্ট কিছু পারমাণবিক গঠন আছে, সেগুলোই হলো খনিজ। তাহলে খনিজ হচ্ছে প্রকৃতিতে সৃষ্ট, মানে প্রকৃতি থেকে প্রাপ্ত ভূত্বক গঠনকারী। আমরা যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে শক্ত কঠিন আবরণ, যাকে আমরা ভূত্বক বলি, হ্যাঁ, যার উপরে আমরা বসবাস করি, সেই ভূত্বক গঠন করছে কিন্তু এই কিছু খনিজের সমন্বয়। তাহলে এই ভূত্বক গঠনকারী প্রকৃতি প্রদত্ত অজৈব পদার্থ, যার নির্দিষ্ট আকার, রাসায়নিক সংযুক্তি এবং সুনির্দিষ্ট পারমাণবিক গঠন আছে, তাই হলো খনিজ। এই খনিজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, তার প্রকৃতি এবং ব্যবহার অনুসারে তিনটি ভাগ: এক ধাতব খনিজ, অধাতব খনিজ এবং জ্বালানি খনিজ। ধাতব খনিজ কোনগুলো না, যে সকল খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা যায় সেগুলো ধাতব, যেমন আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা। তাহলে আমরা এই যে আকরিক লোহা সম্পর্কে পড়বো, তাহলে ইহা একটি ধাতব খনিজ। অধাতব খনিজ কোনগুলো, যে সকল খনিজ পদার্থ থেকে অধাতব দ্রব্য নিষ্কাশন করা যায়, যেমন চুনাপাথর, মার্বেল, গ্রাফাইট, এগুলো অধাতব খনিজ। জ্বালানি খনিজ কোনগুলো না, যে সকল খনিজ দ্রব্য থেকে শক্তি আহরণ করা হয় তা হলো জ্বালানি খনিজ, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, এগুলো জ্বালানি খনিজ। তাহলে আকরিক লোহা কি না, আকরিক লোহা হচ্ছে সকল শিল্পের মূল স্তম্ভ হচ্ছে লোহা। তাই বর্তমান যে যুগকে আমরা লৌহ যুগ বলে থাকি, যেহেতু অতি প্রাচীন কাল থেকে আমরা লোহার ব্যবহার করে আসছি। লোহা আমাদের কি কি কাজে লাগে একটু দেখে নিই। না, খনি থেকে আকরিক লোহা তুলে প্রথমে কি হয় না, মারুত চুল্লিতে, হ্যাঁ মানে ব্লাস্ট ফার্নেসে গলিয়ে তৈরি করা হয় পিগ আয়রন। আবার এই পিগ আয়রনের সঙ্গে প্রয়োজন মতো কিছু মেশানো হয়। কি কি, যেমন ম্যাঙ্গানিজ, নিকেল, ট্যাংস্টেন, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম প্রভৃতি ধাতু মিশিয়ে কি করা হয়, সংকর ইস্পাত। তাহলে খনি থেকে প্রথমে আকরিক লোহাটা তুলে আমরা ব্লাস্ট ফার্নেসে গলিয়ে কি করি, পিক আয়রন তৈরি করি। এই পিক আয়রনের সঙ্গে নিকেল, ট্যাংস্টেন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এই সকল ধাতু মিশিয়ে কি তৈরি করি, সংকর ইস্পাত। তাহলে সংকর ইস্পাত কাকে বলবো না, বৈদ্যুতিক চুল্লিতে ইস্পাতের সাথে প্রয়োজন মতো ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, ট্যাংস্টেন প্রভৃতি মিশিয়ে কি হয়, সংকর ইস্পাত। সংকর ইস্পাত ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন দেখো, ভারী এবং হালকা যন্ত্রপাতি তৈরি,
তৈরি মানে নির্মাণে, পরিবহন শিল্পে বাস, লরি, ট্রেন, রেলওয়ে ট্র্যাক ইত্যাদি শিল্পে ব্যবহার করা হয়। কৃষি যন্ত্রপাতি যেমন এই যে লাঙল, হারভেস্টার, ট্রাক্টর এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। যুদ্ধ অস্ত্র মানে সমরাস্ত্র কি কি, ট্যাঙ্ক, বন্দুক, পিস্তল তৈরিতে। গৃহ নির্মাণে যে রড, বিম, গ্রিল তৈরি হয়, হ্যাঁ, জানালার যে গ্রিল ব্যবহার, বিভিন্ন রড এগুলো তৈরিতে শঙ্কর ইস্পাত ব্যবহার করা হয়। গৃহস্থালির উপকরণ, আমরা যে স্টেনলেস স্টিলের বাসনপত্র ব্যবহার করি, তাহলে এটাও কি হয়, শঙ্কর ইস্পাত। মানে এটি মানে লোহা কণিকের সঙ্গে বিভিন্ন অন্যান্য ধাতু মিশিয়ে এই স্টেনলেস স্টিল তৈরি হয়, তাই জন্য এটি শঙ্কর ইস্পাত তৈরি হয়। আচ্ছা, এরপর দেখো, আকরিক লোহাকে তার লোহার পরিমাণ অনুসারে, সমস্ত আকরিকের তো সমান পরিমাণ লোহা পাই না আমরা, সেই লোহার উপস্থিতির উপর নির্ভর করে হচ্ছে এই লৌহ আকরিককে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দেখো, প্রধান ভাগ চারটি: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। ম্যাগনেটাইট হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক, যে আকরিক থেকে লোহা পাওয়া যায় 72.4%, হেমাটাইট থেকে 70%, লিমোনাইট থেকে 62.9%, সিডেরাইট হচ্ছে সব থেকে নিম্নমানের আকরিক, এখানে লোহার পরিমাণও তাই কম, 48%। হ্যাঁ, তাহলে এই আকরিকের নামগুলো মনে রাখবো: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। এবং এদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের হলো ম্যাগনেটাইট এবং সব থেকে নিম্নমানের হলো সিডেরাইট। আচ্ছা, ভারতে আকরিক লোহার বন্টন মানে কোথায় কতটা আছে, এখানে বলছে দেখো, এই যে হেমাটাইট, যদিও এই ম্যাগনেটাইট খুব উৎকৃষ্ট মানের, কিন্তু সব জায়গায় তো পাবো না, কিন্তু এই যে ওড়িশাতে যে উচ্চ শ্রেণীর হেমাটাইট লোহা উত্তোলন করা হয়, এবং ভারতের প্রায় অর্ধেক 51% আকরিক এই উড়িষ্যা রাজ্য থেকেই উত্তোলিত। উড়িষ্যার কোথায় কোথায় পাবো: কেওনঝড়, বলদা, জাজং, বোলানি, ঠাকুরানী। হ্যাঁ, এই বিশেষ বিশেষ স্থানগুলো মনে রাখবো: ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষিনী, বাদাম পাহাড়, বোনাই বিখ্যাত কেন্দ্র। ছত্তিশগড়েও হচ্ছে হেমাটাইট এবং ম্যাগনেটাইট শ্রেণীর বা জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়। এখানে হচ্ছে দক্ষিণে বস্তার বলে একটি জেলার বায়লাডিলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বায়লাডিলা হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ খনি। তাহলে কি মনে রাখবো, ভারতের বৃহত্তম লৌহ খনি হলো বায়লাডিলা। এটা তোমাদের ম্যাপ পয়েন্টিংও তোমরা হচ্ছে ম্যাপ পয়েন্টিংটাও এটা করে রাখবে, কারণ ম্যাপ পয়েন্টিংও পড়বে যে তোমাকে সরাসরি বায়লাডিলা দিতে পারে, না হলে ভারতের বৃহত্তম লৌহ খনি বলে পয়েন্টিং করতে দিতে পারে। বায়লাডিলার আকরিক কোন বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়? বিশাখাপত্তনম বন্দর দিয়ে বিদেশে হচ্ছে রপ্তানি করা হয়, এটা মনে রাখবো। আচ্ছা, এছাড়াও কোথাও কোথাও পাওয়া যায় দুর্গ, এগুলো সব ছত্তিশগড় জেলার, হ্যাঁ, ছত্তিশগড়ের হচ্ছে দুর্গ জেলার, ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার দাল্লি রাজহারা খুব একটা বিখ্যাত খনি এখানকার। এরপর দেখো, কর্ণাটকেও হচ্ছে প্রচুর পরিমাণে হেমাটাইট এবং ম্যাগনেটাইটের সঞ্চয় আছে, তাহলে কর্ণাটকেও আমরা ম্যাগনেটাইট, হেমাটাইট জাতীয় লৌহ আকরিক পাবো। প্রধান হচ্ছে ম্যাগনেটাইট উত্তোলনকারী কেন্দ্রগুলো কি কি না, কর্ণাটকের চিকমাগালুর জেলার বাবাবুদান পাহাড়ে বৃহত্তম ম্যাগনেটাইট ভান্ডার। তাহলে কর্ণাটকের মধ্যে বৃহত্তম ম্যাগনেটাইট ভান্ডার কোথায় না, চিকমাগালুর জেলার বাবাবুদান পাহাড়ে। এছাড়া কেমানগুন্ডি, কুদ্রেমুখ মানে হেমাটাইট উত্তোলন কেন্দ্র হচ্ছে বেল্লারি জেলার হসপেট। তাহলে হেমাটাইটের জন্য বিখ্যাত হচ্ছে বেল্লারি জেলার হসপেট, এবং বৃহত্তম ম্যাগনেটাইটের ভান্ডার হচ্ছে চিকমাগালুর জেলার বাবাবুদান পাহাড়। এছাড়া ঝাড়খণ্ডের সিংভূম জেলার নোয়ামুন্ডি, বুদাবুরু, কিরিবুরু, চিরিয়া এইসব জায়গায় পাওয়া যায় লৌহ আকরিক। এছাড়া মধ্যপ্রদেশের হচ্ছে জব্বলপুর, বালাঘাট, বেতুল এসব স্থানে হচ্ছে হেমাটাইট জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়। আচ্ছা, লৌহ আকরিক সঞ্চয় হচ্ছে ভারত পৃথিবীতে পঞ্চম স্থানে আছে, হ্যাঁ, সঞ্চয়ের দিক থেকে। আচ্ছা, এখানে তোমরা বন্টনটাকে বড় কোশ্চেন হিসেবে তৈরি করে রাখতে পারো যারা পারবে, আর না হলে আমরা এখান থেকে মেন মেন শর্ট কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো আমরা জেনে নেব। যেমন দেখো, আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। হ্যাঁ, আকরিক লোহা উত্তোলনে, এটা কিন্তু 2020 থেকে 21 সালের ডাটা অনুযায়ী। হ্যাঁ, আকরিক লোহা উত্তোলনে ভারত চতুর্থ স্থান অধিকার করে পৃথিবীর মধ্যে। তোমরা যদি নতুন কোনো ডাটা নতুন বই পেয়ে থাকো, তাহলে সেটা ফলো করবে একটু, হ্যাঁ, যদি কোনো পরিবর্তন হয়ে থাকে। এখানে এই 20 থেকে 21 সালের ডাটাটাই দেওয়া আছে। আচ্ছা, সুপ্রিম এই যে বলছে আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান,
তার কারণ হিসেবে দেওয়া হচ্ছে যে স্বাধীনতার পরে উত্তোলন খুব দ্রুত হারে বাড়ে, কিন্তু এই 2020 থেকে 21 সালে উৎপাদনের পরিমাণ ছিল কত, 20.45 কোটি মেট্রিক টন। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে কিছু অসুবিধা বা সমস্যার জন্য গোয়া এবং কর্ণাটকের অনেকগুলি লৌহ খনি বন্ধ হওয়ার কারণে বিগত কয়েক বছর উৎপাদনের পরিমাণ কিছুটা কমে গেছে। তাহলে স্বাধীনতার পর যতটা দ্রুত হারে উৎপাদন হচ্ছিল, বর্তমানে কিছুটা কমে গেছে, কারণ গোয়া এবং কর্ণাটকের অনেকগুলো খনি হচ্ছে বিশেষ কিছু সমস্যা বা আইনগত কারণে সুপ্রিম কোর্টের আদেশে যেখানে লৌহ আকরিক উত্তোলন বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, রপ্তানি বলছে বিগত 1 দশক ধরে ভারতের লৌহ রপ্তানি অতি দ্রুত হারে কমছে। তার কারণ হিসেবে দিয়েছে যে আমরা তখনই বাইরে কিছু রপ্তানি করি যখন আমাদের নিজের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বেড়ে যায়, সেটাই আমরা রপ্তানি করি। কিন্তু বর্তমানে কি হয়েছে না, আভ্যন্তরীণ চাহিদা, আমাদের নিজেদেরই চাহিদাটা খুব অতি দ্রুত হারে বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানির পরিমাণটা কমে গেছে। 2 নম্বরে যে গোয়া এবং কর্ণাটকে বেশ কয়েকটি লৌহ খনি যে সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে লৌহ আকরিক উত্তোলন করা, সেখানে বন্ধ আছে, তাই জন্য রপ্তানির পরিমাণটা কমে গেছে। তাহলে এই দুটো কারণ মনে রাখবো রপ্তানির পরিমাণ কমে যাওয়ার কারণ বর্তমানে। এক হচ্ছে আমাদের আভ্যন্তরীণ চাহিদাটা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। দুই, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কর্ণাটক এবং গোয়ার কিছু লৌহ খনি থেকে লৌহ আকরিক উত্তোলন বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, আজ আমরা এই লৌহ আকরিকটাই পর্যন্ত থাক। তোমরা কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, পরে আমরা পরবর্তী অংশটা আলোচনা করব। এই যে দেখো ছত্তিশগড়ের বায়লা ডিলা, এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত বায়লা ডিলা। যে এরপরে নেক্সট ক্লাসে আমরা কয়লাটা পড়বো। কিছু সমস্যা থাকলে বা কিছু অসুবিধা থাকলে জানার থাকলে কমেন্ট বক্সে জানিও।